রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর জমিদার অ্যান্ড অনারারি ম্যাজিস্ট্রেট বেলেঘাটা বেঞ্চ প্রত্যহ বৈকালে খালের ধারে হাওয়া খাইতে যান। 40 পার হইয়া তিনি একটু মোটা হইয়া পড়িয়াছেন, সেজন্য ডাক্তারের উপদেশ হাঁটিয়া এক্সারসাইজ করেন এবং ভাত ও লুচি বর্জন করিয়া দুবেলা কচুরি খাইয়া থাকেন। কিছুক্ষণ পায়চারি করিয়া বংশলোচনবাবু ক্লান্ত হইয়া খালের ধারে একটা ঢিপির ওপর রুমাল বিছাইয়া বসিয়া পড়িলেন। ঘড়ি দেখিলেন 6:30 বাজিয়া গিয়াছে। জ্যৈষ্ঠ মাসের শেষ। সিলনে মনসুন পৌঁছিয়াছে। এখানেও যে কোনো দিন হঠাৎ ঝড় জল হাওয়া বৈচিত্র্য নয়। বংশলোচন উঠিবার জন্য প্রস্তুত হইয়া হাতের বর্মা চুরুটে একবার জোরে টান দিলেন। এমন সময় বোধ হইল কে যেন পিছু হইতে তার জামার প্রান্ত ধরিয়া টানিতেছে এবং মিহি সুরে বলিতেছে, হু হু হু। ফিরিয়া দেখিলেন একটি ছাগল, বেশ হৃষ্টপুষ্ট একটি ছাগল, কুচকুচে কালো নধর দেহ, বড় বড় লটপটে কানের ওপর কচি পটলের মতো দুটি শিং বাহির হইয়াছে। বয়স বেশি নয়, এখনো অজাত শ্বশ্রু। বংশলোচন বলিলেন, আরে এটা কোথা থেকে এলো? কার পাঠা? কাউকে তো দেখছি না। ছাগল উত্তর দিল না। কাছে ঘেঁষিয়া লোলুপ নেত্রে তাহাকে পর্যবেক্ষণ করিতে লাগিল। বংশলোচন তাহার মাথায় ঠেলা দিয়া বলিলেন, যা পালা, ভাগ হইয়াছে। ছাগল পিছনের 2 পায়ে ভর দিয়া দাঁড়াইয়া উঠিল, সামনের 2 পা মুড়িয়া ঘাড় বাঁকাইয়া রায়বাহাদুরকে ঢু মারিল। রায়বাহাদুর কৌতুক বোধ করিলেন, ফের ঠেলা দিলেন। ছাগল আবার খাড়া হইল এবং খপ করিয়া তাহার হাত হইতে চুরুটটি কাড়িয়া লইল। আহার আনতে বলিল, অর্থাৎ আরও আছে। বংশলোচনের সিগার কেসে আর একটি মাত্র চুরুট ছিল, তিনি সেটি বাহির করিয়া দিলেন। ছাগলের মাথা ঘোরা, গা বমি বা অপর কোনো ভাব বৈলক্ষণ প্রকাশ পাইল না। দ্বিতীয় চুরুট নিঃশেষ করিয়া পুনরায় জিজ্ঞেস করিল, বংশলোচন বলিলেন, আর নেই, তুই এবার যা, আমিও উঠি। ছাগল বিশ্বাস করিল না, পকেট তল্লাশ করিতে লাগিল। বংশলোচন নিরুপায় হইয়া চামড়ার সিগার কেসটি খুলিয়া ছাগলের সম্মুখে ধরিয়া বলিলেন, না বিশ্বাস হয়, এই দেখ বাপু। ছাগল এক লম্ফে সিগার কেস বাড়িয়া লইয়া চর্বণ আরম্ভ করিল। রায়বাহাদুর রাগিবেন কি হাসিবেন স্থির করিতে না পারিয়া বলিয়া ফেলিলেন, শালা, অন্ধকার হইয়া আসিতেছে, আর দেরি করা উচিত নয়। বংশলোচন গৃহাভিমুখে চলিলেন। ছাগল কিন্তু তাহার সঙ্গ ছাড়িল না। বংশলোচন বিব্রত হইলেন। কার ছাগল, কি বৃত্তান্ত তিনি কিছুই জানেন না। নিকটে কোনো লোক নাই যে জিজ্ঞাসা করেন। ছাগলটাও নাছোড় বান্দা, তার এলি জানা। অগত্যা বাড়ি লইয়া যাওয়া ভিন্ন গত্যন্তর নাই। পথে যদি মালিকের সন্ধান পান ভালোই, নতুবা কাল সকালে যা হক একটা ব্যবস্থা করিবেন। বাড়ি ফিরিবার পথে বংশলোচন অনেক খোঁজ লইলেন, কিন্তু কেহই ছাগলের ইতিবৃত্ত বলিতে পারিল না। অবশেষে তিনি হতাশ হইয়া স্থির করিলেন যে আপাতত নিজেই উহাকে প্রতিপালন করিবেন। হঠাৎ বংশলোচনের মনে একটা কাঁটা খচ করিয়া উঠিল। তাহার যে এখন পত্নীর সঙ্গে কলহ চলিতেছে, আজ 5 দিন হইল কথা বন্ধ। ইহাতে দাম্পত্য কলহ বিনা আড়ম্বরে নিষ্পন্ন হয়। সামান্য একটা উপলক্ষ, 2-4টি নাতি তীক্ষ্ণ বাক্যবান, তারপর দিন কতক অহিংস অসহযোগ বাক্যলাপ বন্ধ। পরিশেষে হঠাৎ একদিন সন্ধি স্থাপন ও পুনর্মিলন। এরকম প্রায় হয়, বিশেষ উদ্বেগের কারণ নাই, কিন্তু আপাতত অবস্থাটি সুবিধাজনক নয়। গৃহিণী জন্তু জানোয়ার মোটেই পছন্দ করেন না। বংশলোচনের একবার কুকুর পোষার শখ হইয়াছিল, কিন্তু গৃহিণীর প্রবল আপত্তিতে তাহা সফল হয় নাই। আজ একে কলহ চলিতেছে, তার ওপর ছাগল লইয়া গেলে আর রক্ষা থাকিবে না। একে মনসা, তাই ধূনার গন্ধ। চলিতে চলিতে রায়বাহাদুর পত্নীর সহিত কাল্পনিক বাকযুদ্ধ আরম্ভ করিলেন। একটা পাঠা পুষিবেন, তাতে কার কি বলিবার আছে? তার কি স্বাধীনভাবে একটা শখ মিটাইবার ক্ষমতা নাই? তিনি একজন মান্যগণ্য সম্ভ্রান্ত ব্যক্তি। বেলেঘাটা রোডে তাহার প্রকাণ্ড অট্টালিকা, বিস্তর ভূসম্পত্তি। তিনি একজন খেতাবধারী অনারারি হাকিম। 50 টাকা পর্যন্ত জরিমানা, 1 মাস পর্যন্ত জেল দিতে পারেন। তাহার কিসের দুঃখ, কিসের লজ্জা, কিসের নার্ভাসনেস?
বংশলোচন বারবার মনকে প্রবোধ দিলেন, তিনি কারো তোয়াক্কা রাখেন না। বংশলোচন বাবুর বৈঠকখানায় যে সান্ধ্য আড্ডা বসে, তাহাতে নিত্য বহু সংখ্যক রাজা উজির বধ হইয়া থাকে। লাট সাহেব, সুরেন বাড়ুজ্যে, মোহনবাগান, পরমার্থ তত্ত্ব, প্রতিবেশী, অধর বুড়োর শ্রাদ্ধ, আলিপুরের নতুন কুমির, কোনো প্রসঙ্গেই বাদ যায় না। সম্প্রতি 7 দিন ধরিয়া বাঘের বিষয় আলোচিত হইতেছিল। এই সূত্রে গতকল্য বংশলোচনের শ্যালক নগেন এবং দুই সম্পর্কের ভাগিনে উদয়ের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। অন্যান্য সার্ভ অনেক কষ্টে তাহাদিগকে নিরস্ত করেন। বংশলোচনের বৈঠকখানা ঘরটি বেশ বড় সুসজ্জিত, অর্থাৎ অনেকগুলি ছবি, আয়না, আলমারি, চেয়ার ইত্যাদি জিনিসপত্রে ভর্তি। প্রথমেই নজরে পড়ে একটি কার্পেট বোনা ছবি। কালো জমির ওপর আসমানি রঙের বিড়াল। যুদ্ধের সময় বাজারে সাদা পশম ছিল না, সুতরাং বিড়ালটির এই দশা হইয়াছে। ছবির নিচে সর্বসাধারণের অবগতির জন্য বড় বড় ইংরেজি অক্ষরে লেখা আছে CAT ক্যাট। তার নিচে রচয়িত্রীর নাম মানিনী দেবী, ইনি গৃহকর্ত্রী। ঘরের অপর দিকের দেয়ালে একটি রাধাকৃষ্ণের তৈলচিত্র। কৃষ্ণ রাধাকে লইয়া কদমলতায় দাঁড়াইয়া আছেন। একটি প্রকাণ্ড সাপ তাহাদিগকে পাক দিয়া পিষিয়া ফেলিবার চেষ্টা করিতেছে, কিন্তু রাধাকৃষ্ণের ভ্রূক্ষেপ নাই, কারণ সাপটি বাস্তবিক সাপ নয়, ওকার মাত্র। তাছাড়া কতকগুলি মোমের ছবি আছে, তাদের সঙ্গে সিল্কের ভ্রাম্য শাড়ি এবং মাথায় কালো সুতার আলুলায়িত পরচুলা ময়দার কাই দিয়া আটিয়া দেওয়া হইয়াছে, কিন্তু ইহাতেও তাহাদের মুখের দুরন্ত ম্যাম ম্যাম ভাব ঢাকা পড়ে নাই, সেজন্য জোর করিয়া নাক বিঁধাইয়া দেওয়া হইয়াছে। ঘরে দুটি দেওয়াল আলমারিতে চীনেমাটির পুতুল এবং কাচের খেলনা ঠাসা। উপরের শুইবার ঘরের 4টি আলমারি বোঝাই, যাহা বাড়তি হইয়াছে তাহাই নিচে স্থান পাইয়াছে। ইহা ভিন্ন আরও নানা প্রকার আসবাব, যথা রাজা রানীর ছবি, রায়বাহাদুরের পরিচিত ও অপরিচিত, ছোট বড় সাহেবের ফটোগ্রাফ, গিল্টির ফ্রেমে বাঁধানো আয়না, অ্যালমানাকে ঘড়ি, রায়বাহাদুরের সনদ, কয়েকটি অভিনন্দনপত্র ইত্যাদি আছে। আজ যথাসময়ে আড্ডা বসিয়াছে। বংশলোচন এখনও বেড়াইয়া ফেরেন নাই। তাহার অন্তরঙ্গ বন্ধু বিনোদ উকিল ফরাসের ওপর তাকিয়া ঠেস দিয়া খবরের কাগজ পড়িতেছেন। বৃদ্ধ কেদার চাটুর্যে মহাশয় হুঁকা হাতে ঝিমাইতেছেন। নগেন ও উদয় অতি কষ্টে ক্রোধ রুদ্ধ করিয়া ওত পাতিয়া বসিয়া আছে। একটা ছুতা পাইলেই পরস্পরকে আক্রমণ করিবে। আর চুপ করিয়া থাকিতে না পারিয়া উদয় বলিল, যাই বলো, বাঘের মাপ কখনই লেজ শুদ্ধ হতে পারে না, তাহলে ছেলে মেয়েদেরও মাপ চুল শুদ্ধ হবে না কেন? আমার বউয়ের বিনুনিটাই তো 3 ফুট হবে, তবে কি বলতে চাও বউ 8 ফুট লম্বা? নগেন বলিল, দেখ উদ, তোর বউয়ের বর্ণনা আমরা মোটেই শুনতে চাই না, বাঘের কথা বলতে হয় বল। চাটুর্য মহাশয়ের তন্দ্রা ছুটিয়া গেল। বলিলেন, আহা, তোমাদের এখানে কি বাঘ ছাড়া অন্য কোনো জানোয়ার নেই? এমন সময় বংশলোচন ছাগল লইয়া ফিরিলেন। বিনোদবাবু বলিলেন, বাহ বাহ, বেশ পাঠাতি তো, কত দিয়ে কিনলে হে? বংশলোচন সমস্ত ঘটনা বিবৃত করিলেন। বিনোদ বলিলেন, বেওয়ারিশ মাল, বেশি দিন ঘরে না রাখাই ভালো, সাবার করে ফেল, কাল রবিবার আছে, লাগিয়ে দাও। চাটুর্য মহাশয় ছাগলের পেট টিপিয়া বলিলেন, দিব্যি পুরুষ্ট পাঠা, খাসা কালিয়া হবে। নগেন ছাগলের উরু টিপিয়া বলিল, উহু, হাঁড়ি কাবাব, একটু বেশি করে আদা বাটা আর পেঁয়াজ। উদয় বলিল, উহ, আমার বউ এসা গুলি কাবাব করতে জানে? নগেন ভ্রুটি করিয়া বলিল, উদো, আবার? বংশলোচন বিরক্ত হইয়া বলিলেন, তোমাদের কি জন্তু দেখলেই খেতে ইচ্ছে করে? একটা নিরীহ অনাথ প্রাণী আশ্রয় নিয়েছে, তা কেবল কালিয়া আর কাবাব? ছাগলের সংবাদ শুনিয়া বংশলোচনের 7ম বর্ষীয়া কন্যা টেপি এবং সর্বকনিষ্ঠ পুত্র ঘেন্টু ছুটিয়া আসিল। ঘেন্টু বলিল, ও বাবা, আমি পাঠা খাবো। পাঠার ম? বংশলোচন বলিলেন, যা যা, শুনে শুনে কেবল খাই খাই শিখছেন। ঘেন্টু হাত পা ছুড়িয়া বলিল, হ্যাঁ, আমি মমেটুলি খাবো। টেপি বলিল, বাবা, আমি পাঠা কি পুষবো, একটু লাল ফিতে দাও না।
বংশলোচন, বেশ তো, একটু খাওয়া দাওয়া করুক, তারপর নিয়ে খেলা করিস। এখন টেপি, পাঠার নাম কি বলো না? বিনোদ বলিলেন, নামের ভাবনা কি? ভাসুরক, দধিমুখ, মষিপুঞ্জ, লম্বকর্ণ। চাটুর্যে বলিলেন, লম্বকর্ণই ভালো। বংশলোচন কন্যাকে একটু অন্তরালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলেন, টেপু, তোর মা এখন কি করছে রে? টেপি বলিলেন, এক্ষুনি তো কল ঘরে গেছে। বংশলোচন, ঠিক জানিস? তাহলে এখন 1 ঘন্টা নিশ্চিন্তে। দেখ, ঝিকে বল, চট করে ঘোড়ার ভেড়ানো ছোলা 4টি এনে এই বাড়ির বারান্দায় যেন ছাগলটাকে খেতে দেয়। আর দেখ, উড়ির ভেতর নিয়ে যাননি যেন। উৎসাহের অতিশয্যে টেপি পিতার আদেশ ভুলিয়া গেল। ছাগলের গলায় লাল ফিতা বাঁধিয়া টানিতে টানিতে অন্দরমহলে লইয়া গিয়া বলিল, ও মা, শিগগির এসো, লম্বকর্ণ দেখবে, এসো। মানিনী মুখ মুছিতে মুছিতে স্নানের ঘর হইতে বাহির হইয়া বলিলেন, ওটাকে কে আনলে? দূর দূর, ও ঝি, ও বাতাসি, শিগগির ছাগলটাকে বার করে দে, ঝাঁটা মার। টেপি বলিল, বারে, ওকে তো বাবা এনেছে, আমি পুষবো। ঘেন্টু বলিল, ঘোড়া 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 খেলবো। মানিনী বলিলেন, খেলা বার করে দিচ্ছি, ভদ্রলোকে আবার ছাগল পোষে? বেরো বেরো, ও দেরোয়ান, ও চুকন্দর সিং, হজর বলিয়া হাঁক দিয়া চুকন্দর সিং হাজির হইল। শীর্ণ খর্বাকৃতি বৃদ্ধ, গাল পাট্টা দাড়ি, পাকানো খোপ, ঝাঁকানো গলা এবং ততোধিক ঝাঁকালো নাম, ইহারই জোরে সে চোটটা ঢাকুর আক্রমণ হইতে দেউড়ি রক্ষা করে। অন্দরের মধ্যে হট্টগোল শুনিয়া রায়বাহাদুর বুঝিলেন যুদ্ধ অনিবার্য। মনে মনে তাল ঠুকিয়া বাড়ির ভেতরে আসিলেন। গৃহিণী তার প্রতি দিক্পাত না করিয়া দারোয়ানকে বললেন, ছাগলটাকে আভি নিকাল দাও, একদম ফটকের বাইরে, নেই তো এক্ষুনি ছিষ্টি নোংরা করেগা। চুকন্দর বলিল, বহুত আচ্ছা। বংশলোচন পাল্টা হুকুম দিলেন, দেখো চুকন্দর সিং, এই বকরি গেটের বাইরে জাগা তো, তুমহারা নকরি ভি জাগা। চুকন্দর বলিল, বহুত আচ্ছা। মানিনী স্বামীর প্রতি একটি অগ্নিময় নয়নবাণ হানিয়া বলিলেন, হেলা টেপি, হতচ্ছাড়ি, রাত্রির হয়ে গেল, গিলতে হবে না? থাকিস তুই ছাগল নিয়ে, কাল যাচ্ছি আমি হাটখোলায়, হাটখোলায় গৃহিণীর পিত্রালয়। বংশলোচন বলিলেন, টেপু, ঝিকে বলে দে, বৈঠকখানা ঘরে আমার শোবার বিছানা করে দেবে, আমি সিঁড়ি ভাঙতে পারি না। আর দেখ, ঠাকুরকে বল, আমি মাংস খাবো না, শুধু খান কতক কচুরি আর ডাল আর পটল ভাজা। পুরাকালে বড়লোকদের বাড়িতে একটি গোসাঘর থাকিত। ক্রুদ্ধা আর্য নারীগণ সেখানে আশ্রয় লইতেন, কিন্তু আর্যপুত্রদের জন্য সেরকম কোনো পাকা বন্দোবস্ত ছিল না। অগত্যা তাহারা এক পত্নীর সহিত মতান্তর হইলে অপর এক পত্নীর দ্বারস্থ হইতেন। আজকাল খরচপত্র বাড়িয়া যাওয়ায় এ সকল সুন্দর প্রাচীন প্রথা লোপ পাইয়াছে। এখন মেয়েদের ব্যবস্থা শুইবার ঘরের মেঝের ওপর মাদুর অথবা তেমন হইলে বাপের বাড়ি, আর ভদ্রলোকের একমাত্র আশ্রয় বৈঠকখানা। আহারান্তে বংশলোচন বৈঠকখানা ঘরে একাকী শয়ন করিলেন। অন্ধকারে তার ঘুম হয় না, এজন্য ঘরের এক কোণে পিল সূর্যের ওপর একটা রেড়িল তেলের প্রদীপ জ্বালিতেছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করিয়া বংশলোচন উঠিয়া ইলেকট্রিক লাইট জ্বালিলেন এবং একখানি গীতা লইয়া পড়িতে বসিলেন। এই গীতাটি তার দুঃসময়ের সম্বল। পত্নীর সহিতে অসহযোগ হইলে তিনি এটি লইয়া নাড়াচাড়া করেন এবং সংসারের অনিত্যতা উপলব্ধি করিতে চেষ্টা করেন। কর্মযোগ পড়িতে পড়িতে বংশলোচন ভাবিতে লাগিলেন, তিনি কি এমন অন্যায় কাজ করিয়াছেন, যার জন্য মানিনী এরূপ ব্যবহার করেন। বাপের বাড়ি যাবেন, ইস ভারী তেজ, তিনি ফিরাইয়া আনিবার নামটি করিবেন না। যখন গরজ হইবে আপনি ফিরিবে। গৃহিণী শখ করিয়া যে সব জঞ্জাল ঘরে পড়েন, তা তো বংশলোচন নীরবে বরদাস্ত করেন। এই তো সেদিন 15টা জলচৌকি, 23টা বটি এবং 250 টাকার খাগড়াই বাসন কেনা হইয়াছে। আর দোষ হইল কেবল ছাগলের বেলা। যত সব। বংশলোচন গীতাখানি সরাইয়া রাখিয়া আলোর সুইচ বন্ধ করিলেন এবং ক্ষণকাল পরে নাসিকা ধ্বনি করিতে লাগিলেন। লম্বকর্ণ বারান্দায় শুইয়া রোমন্থন করিতেছিল। 2টা বর্মা চুরুট খাইয়া তাহার ঘুম চটিয়া গিয়াছে। রাত্রি 1টা আন্দাজ, জোরে হাওয়া উঠিল। ঠান্ডা লাগায় সে বিরক্ত হইয়া উঠিয়া পড়িল।
বৈঠকখানা ঘর হইতে মিটমিটে আলো দেখা যাইতেছে। লম্বকর্ণ তাহার বন্ধন রজ্জু বিচাইয়া কাটিয়া ফেলিল এবং দরজা খোলা পাইয়া নিঃশব্দে বৈঠকখানায় প্রবেশ করিল। আবার তাহার ক্ষুধা পাইয়াছে। ঘরের চারিদিকে ঘুরিয়া একবার তদারক করিয়া লইল। ফরাসের এক কোণে এক গোছা খবরের কাগজ রহিয়াছে। চিবাইয়া দেখিল, অত্যন্ত নীরস। অগত্যা সে গীতার 3 অধ্যায় উদরস্থ করিল। গীতা খাইয়া গলা শুকাইয়া গেল। একটা উঁচু তেপায়ার ওপর এক কুজা জল আছে, কিন্তু তাহা নাগাল পাওয়া যায় না। লম্বকর্ণ তখন প্রদীপের কাছে গিয়া রেড়ির তেল চাখিয়া দেখিল, বেশ সুস্বাদু। চকচক করিয়া সবটা খাইল। প্রদীপ নিবিল। বংশলোচন স্বপ্ন দেখিতেছেন, সন্ধি স্থাপন হইয়া গিয়াছে। হঠাৎ পাশ ফিরিতে তাহার একটা নরম নরম স্পন্দনশীল স্পর্শ অনুভব হইল। নিদ্রা বিজড়িত স্বরে বলিলেন, কখন এলে? উত্তর পাইলেন, হু হু হু। হুলস্থুল কাণ্ড। চোর, চোর, বাঘ, হে, এই চুকন্দর সিং, জলদি আও, নগেন, উদয়, শিগগিরাই, মেরে ফেললে। চুকন্দর তার মুঙ্গেরি বন্দুকে বারুদ ভরিতে লাগিল। নগেন ও উদয় লাঠি, ছাতা, টেনিস ব্যাট যা পাইল তাই লইয়া ছুটিল। মানিনী ব্যাকুল হইয়া হাঁপাইতে হাঁপাইতে নামিয়া আসিলেন। বংশলোচন ক্রমে প্রকৃতস্থ হইলেন। লম্বকর্ণ 2-1 ঘা মার খাইয়া ভ্যা ভ্যা করিতে লাগিল। বংশলোচন ভাবিলেন, বাঘ বরঞ্চ ভালো ছিল। মানিনী ভাবলেন, ঠিক হয়েছে। ভোরবেলা বংশলোচন চুকন্দরকে পাড়ায় খোঁজ লইতে বলিলেন, কোনো ভালো আদমি ছাগল পুষিতে রাজি আছে কি না। যে সে লোককে তিনি ছাগল দিবেন না। এমন লোক চাই যে যত্ন করিয়া প্রতিপালন করিবে, টাকার লোভে বেচিবে না, মাংসের লোভে মারিবে না। 8টা বাজিয়াছে। বংশলোচন বহির বাড়ির বারান্দায় চেয়ারে বসিয়া আছেন। নাপিত কামাইয়া দিতেছে। বিনোদবাবু ও নগেন অমৃত বাজারে ডেলহাউসি ভার্সস মোহনবাগান পড়িতেছেন। উদয় ল্যাংড়া আমের দর করিতেছে। এমন সময় চুকন্দর আসিয়া সেলাম করিয়া বলিল, লাটুবাবু আয়ে হ্যাঁ। 3 জন সহচরের সহিত প্রায় প্রকার, ঘাড়ের চুল আমূল ছাটা, মাথার ওপর পর্বতাকার তেড়ে, রগের কাছে 2 গোছা চুল ফনা করিয়া ধরিয়া আছে। হাতে রিস্ট ওয়াচ, গায়ে আগুল ফলম্বিত পাতলা পাঞ্জাবি, তার ভিতর দিয়া গোলাপি গঞ্জির আভা দেখা যাইতেছে। পায়ে লপেটা, কানে অর্ধদগ্ধ সিগারেট। বংশলোচন বলিলেন, আপনাদের কোত্থেকে আসা হচ্ছে? লাটবাবু বলিলেন, আমরা বেলেঘাটা কেরোসিন ব্যান্ড মাস্টার লটবর লন্ডি অধীন। লোকে লাটুবাবু বলিয়ে ডাকে। শুনলাম আপনি একটি পাঠা বিলিয়ে দেবেন, তাই সঠিক খবর দিতে এসেছে। লাটু, কানেস্তারা কি মশাই, দস্তর মতো কলসাট। এই ইনি লবিন লিওগি ক্লারিনেট, এই লরহরিলাগ ফুলট, এই লবকুমার লন্ডন বেলা, তাছাড়া করলেট, পিকলু, হারমোনিয়া, ঢোল, করতাল সব লিয়ে 19 জন আছি। বর্মা অয়েল কোম্পানির ডিপোয় আমরা করি। ছোট সাহেবের সেদিন বে হলো, ফিস্টি দিলে। আমরা বাজালুম, সাহেব খুশি হয়ে টাইটিল দিলে কেরোসিন ব্যান্ড। বংশলোচন, আমার একটি ছাগল আছে, সেটি আপনাকে দিতে পারি, কিন্তু। লাটু, আমরা হলুম 19টি প্লালি, একটা পাঠায় কি হবে মশাই? কি বলো হে নরহরি? লস্যি লস্যি। বংশলোচন বলিলেন, আমি এই শর্তে দিতে পারি যে ছাগলটিকে আপনি যত্ন করে মানুষ করবেন, বেচতে পারবেন না, মারতে পারবেন না। লাটুবাবু, এই যে আপনি নতুন কথা বলছেন মশাই, ভদ্রলোকে কখনো ছাগল পোষে? নরহরি, পাঠি লয় যে দুধ দেবে। নবীন, পাখি লয় যে পড়বে। নবকুমার, ভেড়া লয় যে কম্বল হবে। বংশলোচন বলিলেন, সে যাই হোক, বাজে কথা বলবার আমার সময় নেই, নেবেন কি না বলুন। লাটুবাবু ঘাড় চুলকাইতে লাগিলেন। নরহরি বলিলেন, গিয়ে লাও হে লাটুবাবু, লিয়ে লাও। ভদ্রলোক বলছেন অত করে। বংশলোচন, কিন্তু মনে থাকে যেন, বেচতে পারবেন না, কাটতে পারবে না। লাটু, সে আপনি ভাববেন না। লাটু নন্দীর কথা লড়চড় নেই। লম্বকর্ণকে লইয়া বেলেঘাটা কেরোসিন ব্যান্ড চলিয়া গেল।
বংশলোচন বিমর্ষ চিত্তে বলিলেন, বেটাদের দিয়ে ভরসা হচ্ছেন না। বিনোদ আশ্বাস দিয়া বলিলেন, ভেবো না হে, তোমার পাঠা গন্ধর্ব লোকে বাস করবে, ফাঁকে পড়লুম আমরা। সন্ধ্যার আড্ডা বসিয়াছে, আজও বাঘের গল্প চলিতেছে। চাতুর্য মহাশয় বলিতেছেন, সেটা তোমাদের ভুল ধারণা। বাঘ বলে একটা ভিন্ন জানোয়ার নেই, ও একটা অবস্থার ফের। আরশোলা হতে যেমন কাঠপোকা, আজই তোমরা ডারউইন শিখেছ। আমাদের ওসব ছেলেবেলা থেকে জানা আছে। আমাদের রায়বাহাদুর ছাগলটা বিদেয় করে খুব ভালো কাজ করেছেন। কেটে খেয়ে ফেলতেন তো কথা ছিল না, কিন্তু বাড়িতে রেখে দেওয়া উহু। বংশলোচন একখানি নতুন গীতা লইয়া নিবিষ্ট চিত্তে অধ্যয়ন করিতেছেন। নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ং, অর্থাৎ কিনা আত্মা একবার হইয়া আর যে হইবে না তা নয়। আজও নিত্য আজও কিনা ছাগলং, ছাগলটা যখন বিদায় হইয়াছে তখন আজ সন্ধি স্থাপনা হইলেও হইতে পারে। বিনোদ বংশলোচনাকে বলিলেন, হে কৌস্তের, তুমি শ্রী ভগবানকে একটু থুমিয়ে রেখো, একবার চাটুর্য মহাশয়ের কথাটা শোনো, মনে বল পাবে। উদয় বলিল, আমি সেবার যখন সিমলে যাই। নগেন, মিথ্যে কথা বলিস না উদয়, তোর দৌড় আমার জানা আছে, লিলুয়া অবধি। উদয়, বাহ, আমার দাদা শ্বশুর যে সিমলে থাকতেন, বউ তো সেইখানেই বড় হয়, তাই তো রং অত। নগেন, খবরদার উদয়। চাটুর্যে, যা বলছিলাম শোনো। আমাদের মজিলপুরের চরণ ঘোষের এক ছাগল ছিল, তার নাম ভুটে। বেটা খেয়ে খেয়ে হলো ইয়া লাশ, ইয়া শিং, ইয়া দাড়ি। একদিন চরণের বাড়িতে ভোজ, লুচি, পাঁঠার কালিয়া এইসব। আচাবার সময় দেখি ভুটে পাঁঠার মাংস খাচ্ছে। বললুম, দেখেছ কি চরণ, এখনই ছাগলটাকে বিদে করো, কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করো, প্রাণে ভয় নেই। চরণ শুনলে না, গরিবের কথা বাসি হলে ফলে। তার পরদিন থেকে ভুটে নিরুদ্দেশ, খোঁজ খবর কোথা গেল। 1 বছর পরে মশাই, সেই ছাগল সদর বনে পাওয়া গেল। শিং নেই বললেই হয়, দাড়ি প্রায় খসে গেছে, মুখে একেবারে হাড়ি, বর্ণ হয়েছে যেন কাঁচা হলুদ, আর তার ওপর দেখা দিয়েছে মশাই আজি আজি ডোরা ডোরা। ডাকা হলো ভুটে ভুটে। ভুটে বলল, হ্যালুম। লোকজন দূর থেকে নমস্কার করে ফিরে এলো। লাটুবাবু আয়ে হ্যাঁ। সপরিষদ লাটুবাবু প্রবেশ করিলেন, লম্বকর্ণ সঙ্গে আছে। বিনোদ বলিলেন, কি ব্যান্ডমাস্টার, আবার কি মনে করে? লাটুবাবুর আর সে লাবণ্য নাই, চুল উস্কো খুস্কো, চোখ বসিয়া গিয়াছে, জামা ছিঁড়িয়া গিয়েছে। সজল নয়নে হাউমাউ করিয়া বলিলেন, সর্বনাশ হয়েছে মশাই, ধরে প্রাণে মেরেছে। ওহো ওহো। নরহরি বলিলেন, আহ, কি করো লাটুবাবু, একটু থির হও। হুজুর যখন রয়েছেন তখন একটা ভিত করবেনি। বংশলোচন ভীত হইয়া বললেন, কি হয়েছে, ব্যাপার কি? লাটু, মশাই, ওই পাঁঠাটা। চাটুর্যে বলিলেন, হু, বলেছিলুম কি না? লাটু, ঢোলের চামড়া কেটেছে, বেলার তাঁত খেয়েছে, হারমোনিয়ার চাবি সমস্ত চিবিয়েছে, আর আর আমার পাঞ্জাবির পকেট কেটে 90 টাকার লোট। ও হো। নরহরি, গিলে ফেলেছি? পাঠা নয় হুজুর, সাক্ষাৎ শয়তান, সর্বস্ব গেছে। লাটুর প্রাণটি কেবল আপনার ভরসায় এখনো ধুকপুক করছে। বংশলোচন, ফ্যাসাদে ফেললে দেখছি। নরহরি, দোহাই হুজুর, লাটুর দশাটা একবার দেখুন, একটা ব্যবস্থা করে দিন, বেচারা মারা যায়। বংশলোচন ভাবিয়া বলিলেন, একটা জোলাপ দিলে হয় না? লাটুবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলিলেন, মশাই, এ কি আপনার বিবেচনা হলো? মরছি টাকার শোকে, আর আপনি বলছেন জোলাপ খেতে? বংশলোচন, আরে তুমি খাবে কেন, ছাগলটাকে দিতে বলছি। নরহরি, হায় হায় হুজুর, এখনো ছাগল চিনলেন না? কোন কালে হজম করে ফেলেছে। লোট তো লোট, বেলার তাঁত, ঢোলের চামড়া, হারমোনিয়ার চাবি, মা ইষ্টিবলের কত্তাল। বিনোদ, লাটুবাবুর মাথাটি কেবল আস্ত রেখেছে। বংশলোচন বলিলেন, যা হবার তা তো হয়েছে, এখন বিনোদ তুমি একটা খেসারত ঠিক করে দাও, বেচারার লোকসান যাতে না হয়, আমার ওপর বেশি জুলুমও না হয়। ছাগলটা বাড়িতেই থাকুক, কাল যা হয় করা যাবে। অনেক দর দস্তুরের পর 100 টাকার রফা হইল। বংশলোচন বেশি কষাকষি করিতে দিলেন না। লাটুবাবুর দল
টাকা লইয়া চলিয়া গেল। লম্বকর্ণ ফিরিয়া আছে শুনিয়া টেপি ছুটিয়া আসিল। বিনোদ বলিলেন, ও টেপুরানী, শিগগির গিয়ে তোমার মাকে বলো কাল আমরা এখানে খাবো, লুচি, পোলাও, মাংস। টেপি, বাবা আর মাংস খায় না। বিনোদ, বলো কি? হ্যাঁ হ্যাঁ বংশু, প্রেমটা এক পাঠা থেকে বিশ্ব পাঠায় পৌঁছেছে নাকি? আচ্ছা তুমি না খাও, আমরা আছি। যাও তো টেপু, মাকে বলো জোগাড় করতে। টেপি, সে এখন হচ্ছে না, মা বাবার ঝগড়া চলছে, কথাটি নেই। বংশলোচন ধমক দিয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ, কথাটি নেই, তুই সব জানিস? যা যা, ভারী জ্যাঠা হয়েছিস। টেপি, বারে, আমি বুঝি টের পাই না? তবে কেন মা খালি খালি আমাকে বলে, টেপি পাখাটা মেরামত করতে হবে, টেপি এ মাসে আরও 200 টাকা চাই। তোমাকে বলে না কেন? বংশলোচন, থাম থাম, বকিসনি। বিনোদ, হে রায়বাহাদুর, কন্যাকে বেশি ঘাটিও না, অনেক কথা ফাঁস করে দেবে। অবস্থাটা সঙ্গীন হয়েছে বলো। বংশলোচন, আরে এতদিন তো সব মিটে যেত, ওই ছাগলটাই মুশকিল বাঁধালে। বিনোদ, বেটা ঘর বেঁধি বিভীষণ, তোমারই বা অত মায়া কেন? খেতে না পারো বিদায় করে দাও, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করো না। বংশলোচন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দেখি কাল যা হয় করা যাবে। এ রাত্রিও বংশলোচন বৈঠকখানায় বিরহ শয়নে যাপন করিলেন। ছাগলটা আস্থা বলে বাধা ছিল, উপদ্রব পরিবার সুযোগ পায় নাই। পরদিন বৈকাল 5:30টার সময় বংশলোচন বেড়াইবার জন্য প্রস্তুত হইয়া একবার এদিক ওদিক চাহিয়া দেখিলেন কেউ তাকে লক্ষ্য করিতেছেন কিনা। গৃহিণী ও ছেলেমেয়েরা উপরে আছে, ঝি চাকর অন্দরে কাজকর্মে ব্যস্ত। চুকন্দর সিং তার ঘরে বসিয়া আটা ছানিতেছে। লম্বকর্ণ আস্তাবলের কাছে বাধা আছে এবং দড়ির সীমার মধ্যে যথাসম্ভব লম্ফঝম্ফ করিতেছে। বংশলোচন দড়ি হাতে করিয়া ছাগল লইয়া আস্তে আস্তে বাহির হইয়াছেন। পাছে পরিচিত লোকের সঙ্গে দেখা হয় সেজন্য বংশলোচন সোজা রাস্তায় না গিয়ে গলি খুঁজির ভিতর দিয়া চলিলেন। পথে এক ঠোঙা জিলিপি কিনিয়া পকেটে রাখিলেন। ক্রমে লোকালয় হইতে দূরে আসিয়া জনশূন্য খাল ধারে পৌঁছিলেন। আজ তিনি স্বহস্তে লম্বকর্ণকে বিসর্জন দিবেন। যেখানে পাইয়াছিলেন আবার সেইখানেই ছাড়িয়া দিবেন, যা থাকে তার কপালে। যথাস্থানে আসিয়া বংশলোচন জিলিপির ঠোঙাটি ছাগলকে খাইতে দিলেন। পকেট হইতে এক টুকরা কাগজ বাহির করিয়া তাহাতে লিখিলেন, এই ছাগল বেলেঘাটা খালের ধারে কুড়াইয়া পাইয়াছিলাম, প্রতিপালন করিতে না পারায় আবার সেইখানেই ছাড়িয়া দিলাম। আল্লাহ, কালী, যিশুর দিব্যি, ইহাকে কেউ মারিবেন না। লেখার পর কাগজ ভাঁজ করিয়া একটা ছোট টিনের কৌটায় ভরিয়া লম্বকর্ণের গলায় ভালো করিয়া বাঁধিয়া দিলেন। তারপর বংশলোচন শেষবার ছাগলের গায়ে হাত বুলাইয়া আস্তে আস্তে সরিয়া পড়িলেন। লম্বকর্ণ তখন আহারে ব্যস্ত। দূরে আসিয়া বংশলোচন বারবার পিছু ফিরিয়া দেখিতে লাগিলেন। লম্বকর্ণ আহার শেষ করিয়া এদিক ওদিক চাহিতেছে, যদি তাহাকে দেখিয়া ফেলে এখনই পশ্চাদ্ধাবন করিবে। এদিকে আকাশের অবস্থাও ভালো নয়। বংশলোচন জোরে জোরে চলিতে লাগিলেন। আর পারা যায় না, হাঁফ ধরিতেছে। পথের ধারে একটা তেঁতুল গাছের তলায় বংশলোচন বসিয়া পড়িলেন। লম্বকর্ণকে আর দেখা যায় না। এইবার তাহার মুক্তি। আর কিছুদিন দেরি করিলে জড়ভরতের অবস্থা হইত। ওই হতভাগা কৃষ্ণের জীবনকে আশ্রয় দিতে গিয়া তিনি নাকাল হইয়াছেন। গৃহিণী তাহার ওপর মর্মান্তিক রুষ্ট, আত্মীয় স্বজন তাহাকে খাইবার জন্য তাহা করিয়া আছে, তিনি একা কাহাতক সামলাইবেন। হায়রে সত্যযুগ! যখন শিবি রাজা শরণাগত কপোতের জন্য প্রাণ দিতে গিয়েছিলেন, মহিষীর ক্রোধ, সভাসদবর্গের বেয়াদবি কিছুই তাহাকে ভোগ করিতে হয় নাই। দ্রুম দুদ্দুর দুরু দুদ্রুদর, আকাশে কে ঢ্যাঁটরা পিটিতেছে। বংশলোচন চমকিত হইয়া উপরে চাহিয়া দেখিলেন, অন্তরিক্ষের গম্বুজে এক পোচ সীসা রঙের আস্তর মাখাইয়া দিয়াছে। দূরে এক ঝাঁক সাদা বক জোরে পাখা চালাইয়া পালাইতেছে। সমস্ত চুপ গাছের পাতাটি নড়িতেছে না। আসন্ন দুর্যোগের ভয়ে স্থাবর জঙ্গম হতবম্ব হইয়া গিয়াছে। বংশলোচন উঠিলেন, কিন্তু আবার বসিয়া পড়িলেন। জোরে হাঁটার ফলে তার বুক ধড়ফড় করিতেছেন। সহসা আকাশ চির খাইয়া ফাটিয়া গেল। এক ঝলক বিদ্যুৎ, কড়কড় করাত ফাটা, আবার আকাশ আবার বেমালুম জুড়িয়া গেল। ঈশান কোণ হইতে একটা ঝাপসা পর্দা তাড়া করিয়া আসিতেছে।
তাহার পিছনে যা কিছু সমস্ত মুছিয়া গিয়াছে। সামনে আরও দেরি নাই। ওই এলো, এই এলো। গাছপালা শিহরিয়া উঠিল। লম্বা লম্বা তালগাছগুলা প্রবল বেগে মাথা নাড়িয়া আপত্তি জানাইল। কাকের দল আর্তনাদ করিয়া উড়িবার চেষ্টা করিল, কিন্তু ঝাপটা খাইয়া আবার গাছের ডাল আঁকড়াইয়া ধরিল। প্রচণ্ড ঝড়, প্রচণ্ডতর বৃষ্টি, যেন এই নগণ্য ঢিপি এই ক্ষুদ্র কলিকাতা শহরকে ডুবাইবার জন্য স্বর্গের ৩৩ কোটি দেবতা সার বাঁধিয়া বড় বড় ভিঙ্গার হইতে তোড়ে জল ঢালিতেছেন। মোটা নিরেট জলধারা, তাহার ফাঁকে ফাঁকে ছোট ছোট ফোঁটা, সমস্ত শূন্য ভরাট হইয়া গিয়েছে। মান ইজ্জত কাপড় চোপড় সবই গিয়াছে। এখন প্রাণটা রক্ষা পাইলে হয়। হারে হতবাঘা ছাগল, কি কুক্ষণ! বংশলোচনের চোখের সামনে একটা উগ্র বেগুনি আলো খেলিয়া গেল। সঙ্গে সঙ্গে আকাশের সঞ্চিত ২০ কোটি ভোল্ট ইলেকট্রিসিটি অদূরবর্তী একটা নারিকেল গাছের ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া বিকট নাদে ভূগর্ভে প্রবেশ করিল। রাশি রাশি সরিষার ফুল। জগৎলুপ্ত, তুমি নাই আমি নাই, বংশলোচন সজ্ঞা হারাইয়াছেন। বৃষ্টি থামিয়াছে, কিন্তু এখনও শো শো করিয়া চাওয়া চলিতেছে। ছেঁড়া মেঘের পর্দা ঠেলিয়া দেবতারা ২-৪টা মিটমিটে তারার লণ্ঠন লইয়া নিচের অবস্থা তদারক করিতেছেন। বংশলোচন কর্দম শয্যায় শুইয়া ধীরে ধীরে সংজ্ঞা লাভ করিলেন। তিনি কে? রায়বাহাদুর। কোথায়? খালের নিকট। ও কিসের শব্দ? সোনা ব্যাঙ। তার নষ্ট স্মৃতি ফিরিয়া আসিয়াছে। ছাগলটা? মানুষের স্বর কানে আসিতেছে। কে তাকে ডাকিতেছে? মামা, জামাইবাবু, বংশু, আছো? হুজুর! ওদরে একটা ঘোড়ার গাড়ি দাঁড়াইয়া আছে। জন কতক লোক লণ্ঠন লইয়া ইতস্তত করিতে ঘুরিতেছে এবং তাহাকে ডাকিতেছে। একটি পরিচিত নারীকণ্ঠে ক্রন্দন ধ্বনি উঠিল। রায়বাহাদুর চাঙ্গা হইয়া বলিলেন, এই যে আমি, এখানে আছি, ভয় নেই। মানিনী বলিলেন, আজ আর দোতলায় উঠে কাজ নেই। ও ঝি, এই বৈঠকখানা ঘরেই বড় করে বিছানা করে দে তো, আর দেখো আমার বালিশটাও দিয়ে যা। আহ, চাটুজ্জে মিনসে নড়ে না। ও কি সে হবে না? এই গরম লুচি কখানি খেতেই হবে। মাথা খাও। তোমার সেই বোতলটায় কি আছে, তাই একটু চায়ের সঙ্গে মিশিয়ে দেব নাকি? হু হু। বংশলোচন উঠিয়া লাফাইয়া বলিলেন, অ্যাঁ, ওটা আবার এসেছে? নিয়ে আয় তো লাঠিটা। মানিনী বলিলেন, আহা, করো কি, মেরো না। ও বেচারা বৃষ্টি থামতেই ফিরে এসে তোমার খবর দিয়েছে, তাই তো তোমায় ফিরে পেলুম। ও হরি, মধুসূদন! লম্বকর্ণ বাড়িতেই রহিয়া গেল এবং দিন দিন শশীর কলার ন্যায় বাড়িতে লাগিল। ক্রমে তাহার হাত দাড়ি গজাইল। রায়বাহাদুর আর বড় একটা খোঁজ খবর করেন না। তিনি এখন ইলেকশন লইয়া ব্যস্ত। মানিনী লম্বকর্ণের শিং কেমিক্যাল সোনা দিয়া বাঁধাইয়া দিয়াছেন। তাহার জন্য সাবান ও ফিনাইল ব্যবস্থা হইয়াছে, কিন্তু বিশেষ ফল হয় নাই। লোকে দূর হইতে তাহাকে বিদ্রূপ করে। লম্বকর্ণ গম্ভীরভাবে সমস্ত শুনিয়া যায়। নিতান্ত বাড়াবাড়ি করিলে বলে, ব্যা ব্যা, অর্থাৎ ইচ্ছা হয় বকিয়া যাও, আমি ওসব গ্রাহ্য করি না।